WrestleMania 42 এর নাইট 2 শেষ হয়ে গেছে অ্যান্ড উই আর সো ব্যাক, কারণ ওটিসি রোমান রেইন্স হয়ে গেছে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। WrestleMania 40তে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ হারার ঠিক 2 বছর পর আবার রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করে নিয়েছে, আর আমরা বলতে পারি বিজনেস সেভ হয়ে গেছে। আর বিজনেসকে বাঁচানোর জন্যই রোমান রেইন্স দায়িত্ব আবার নিজের কাঁধে তুলে নিয়েছে। তো সেটা নিয়ে তো কথা হবে, তার সাথে সাথে WrestleMania 42 এর বাকি ম্যাচগুলোকেও আমি এই ভিডিওতে রিভিউ করতে চলেছি, আর প্রত্যেকটা ম্যাচকে আমি দিতে চলেছি আমার পার্সোনাল স্টার রেটিংস, মানে আমার কেমন লাগলো আমি নিজস্ব ওপিনিয়ন দিই সেটা দিতে চলেছি। আর WrestleMania নাইট 1-এর মতো নাইট 2কেও শুরু করেছিল আমাদের হোস্ট, সি নেশন লিডার, 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনা। আর জন সিনা এসে আজকে এটাই অ্যানাউন্স করেছিল যে আজ রাতে কিছু বড় হতে চলেছে। আর তারপর আমরা দেখতে পাই WrestleMania নাইট 2 এর থিম চেঞ্জ হয়, কারণ নাইট 2 যেহেতু একটু ব্লু থিমে ছিল তাই নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই পুরো এরিনাকে নীল রঙে ঢেকে দিল। আর তারপর আমাদের প্রথম ম্যাচ শুরু হয়। তো ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. যেমন কথা ছিল, WrestleMania নাইট 2কে শুরু করেছিল ওবা ফেমি ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ, যেখানে সবার প্রথমে ওবা ফেমির এন্ট্রেন্স হয় আর তারপর ব্রক লেসনারের ফাইনাল WrestleMania এন্ট্রেন্স হয়। কেন ফাইনাল বলছি একটু পরে সেটা নিয়ে আলোচনা করছি। তো ম্যাচটা শুরু হয়, ম্যাচের প্রথম দিকে আমরা দেখতে পাই ওবা ফেমি ডমিনেট করতে থাকে, মানে ব্রক লেসনার ওবা ফেমিকে ফেলতেই পারছিল না, কিন্তু ওবা ফেমি খুব সহজেই ব্রক লেসনারকে ফেলে দিচ্ছিল। কিন্তু তারপর ব্রক লেসনার একটু টাইম অফ নেয় আর তারপর ব্রক লেসনার রিংয়ের বাইরে যায়, আর রিংয়ের বাইরে যাওয়ার পর নিজেকে আবার রিগ্রুপ করার চেষ্টা করে। আর তারপর যখন ওবা ফেমি ব্রক লেসনারের চুলের মুঠি ধরে তাকে রিংয়ের মধ্যে নিয়ে আসতে যায়, তখন ব্রক লেসনারের রাগ হয় আর ব্রক লেসনার আবার এই ম্যাচে কামব্যাক করে। তারপর আমরা দেখতে পাই ব্রক লেসনার রিং সাইডে ওবা ফেমিকে ডমিনেট করে, তারপর রিংয়ে ওবা ফেমিকে নিয়ে গিয়ে তাকে সুপ্লেক্স সিটির রাইডও করায়, যেখানে সে 3-4টে সুপ্লেক্স মেরেছিল, সম্ভবত 3টে সুপ্লেক্স ওবা ফেমি আজকে এই ম্যাচে খেয়েছিল। কিন্তু তারপর ব্রক লেসনার ওবা ফেমিকে একটা F5ও মেরে দিয়েছিল, কিন্তু সেই F5টা খাওয়ার পর ওবা ফেমির কিচ্ছু হয়নি, কারণ ওবা ফেমির সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেছিল, আর সেটা দেখে ব্রক লেসনার অবাক হয়ে গেছিল। আর এইটাই হয়তো ব্রক লেসনারের কাল হয়ে গেছিল, কারণ ব্রক লেসনার এতটাই অবাক হয়ে গেছিল যে ব্রক লেসনার তারপরে এই ম্যাচে আর কিছু করতেই পারে না। ওবা ফেমি ব্রক লেসনারকে তুলে একটা মানে চোক স্ল্যাম মেরে দেয়। চোক স্ল্যাম মেরে দেওয়ার পর লাস্টে ওবা ফেমির যে ফিনিশার ফল ফ্রম গ্রেস, সেটা ব্রক লেসনারকে তুলে মেরে দেয়, যেটা পুরো একটা পাওয়ার বোম টাইপের মুভ। আর সেটা যখন ব্রক লেসনারকে মেরে দেয়, ব্রক লেসনার আর কিক আউট করতে পারে না, 1, 2, 3, আর ওবা ফেমি এই ম্যাচে জিতে যায়, ব্রক লেসনার এই ম্যাচে হেরে যায়। তো তারপর তো ওবা ফেমি সেলিব্রেট করতে করতে সেখান থেকে চলে যায়, কিন্তু তারপর আসে সব থেকে শকিং জিনিস, কারণ ব্রক লেসনার তারপর কান্নাকাটি করতে থাকে। ব্রক লেসনারের চোখে জল থাকে, ব্রক লেসনার ইমোশনাল হয়ে যায়। সে প্রথমে তার গ্লাভস খোলে, তারপর তার জুতো খুলে রিংয়ের মধ্যে রাখে, আর দেখে মনে হয় যে ব্রক লেসনার ফাইনালি তার কেরিয়ার শেষ করে ফেলেছে। আর এটাই ছিল ব্রক লেসনারের ফাইনাল ম্যাচ ইন রেসলিং, ফাইনাল ম্যাচ ইন ডাব্লিউডাব্লিউই। আর এবার ব্রক লেসনার নিজের কেরিয়ারকে শেষ করছে, মানে সোজা কথায় ব্রক লেসনার রিটায়ারমেন্ট নিচ্ছে। আমরা দেখতে পাই পল হেমনের সাথে ব্রক লেসনার হাগ করে, পল হেমনও খুব ইমোশনাল থাকে, ব্রক লেসনার ফ্যান্সদেরকে থ্যাংক ইউ বলে, সবাই ব্রক লেসনারকে থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ ব্রকের চ্যান্ট হতে থাকে। সবাই না করছিল, কিন্তু ব্রক লেসনার নিজের জুতো আর গ্লাভসকে রিংয়ের মধ্যে ছেড়েই পল হেমনের সাথে সেখান থেকে চলে যায়, আর যেতে যেতে ফ্যান্সদেরকে থ্যাংক ইউ বলতে চায়। এবার এটা কি ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ছিল, নাকি ব্রক লেসনার এখনও রিটায়ারমেন্ট নেয়নি, এইটা নিয়ে আজকের পরের ভিডিওতে কথা বলবো। আজকে আরেকটা ভিডিও আসবে, সেখানে এটা নিয়ে ভালো করে আলোচনা হবে। কিন্তু ডিসিশনটা কি ঠিক ছিল? একদম ঠিক ছিল, কারণ জানা যাচ্ছে ব্রক লেসনারই ওবা ফেমিকে তার অপোনেন্ট হিসেবে WrestleManiaতে পিক করেছিল। আর অ্যাকচুয়ালি যখন ব্রক লেসনার নিজের কেরিয়ারকে শেষ করতেই চলেছে, তখন এমন কাউকে দিয়ে ব্রক লেসনার তার লেগেসিকে পাস করছে যে কিনা ব্রক লেসনারের লেগেসিকে ক্যারি করতে পারে। আর আমার মনে হয় ওবা ফেমি সেটার জন্য একদম পারফেক্ট চয়েস। তো ওবা ফেমি এবার ব্রক লেসনারের লেগেসিকে ক্যারি ফরওয়ার্ড করবে হয়তো, কিন্তু যদি এই ম্যাচটাকে রেট করতে হয়, আমি বলবো ম্যাচটা ছোট ছিল কিন্তু ম্যাচটা অ্যাকচুয়ালি পারফেক্ট ছিল। ওবা ফেমিকে যদি ওভার করতে হতো ফ্যান্সদের মাঝে, ওবা ফেমিকে যদি সত্যি নেক্সট বিগ থিংয়ের মতো দেখাতে হতো, তাহলে ঠিক এইভাবেই ওবা ফেমিকে বুক করতে হতো, আর এইভাবেই ওবা ফেমিকে ডমিনেট করতে হতো, আর ঠিক সেটাই আজকে হয়েছে। তাই এই ম্যাচটাকে আমি দেবো 3.75 স্টার্সের রেটিংস। আর আমার মনে হয় এই ম্যাচটা
ম্যাচটা পারফেক্ট ছিল। নেক্সট আমরা দেখতে পাই 6 প্যাক ল্যাডার ম্যাচ, যেটা ছিল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। এবার এই ম্যাচটা নিয়ে কথা বলার আগে আমার একটা কমপ্লেন আছে। দেখো, মানছি ইএসপিএনে ডাব্লিউডাব্লিউর প্রথম 1 ঘন্টা দেখানো হচ্ছিল, তাই ডাব্লিউডাব্লিউর কাছে টাইম কম ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউই এত অ্যাডভার্টিজমেন্ট বা স্পন্সরদের দিকে পাগল হয়ে গেছে যে রাসেলমেনিয়াতেও আমরা অ্যাডভার্টিজমেন্ট দেখতে পাচ্ছিলাম। আর এর ফলে কী হয়েছে জানো? এর ফলে রুসেভ, জেডি ম্যাকডোনা আর ড্র্যাগন লির যে এন্ট্রেন্স হয়েছিল রাসেলমেনিয়াতে, সেইটা এই ম্যাচে দেখানোই হয়নি। এবার দেখো, আমি বলছি না তাদের এন্ট্রেন্স এমন কোনো বড় জিনিস যেটা না দেখালে মানে খুব বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু এটা রাসেলমেনিয়া প্রত্যেকে নিজের একটা মোমেন্ট চায়, আর রাসেলমেনিয়ার প্রত্যেকটা এন্ট্রেন্স স্পেশাল হয়, আর সেগুলো দেখা আমাদের অধিকার। কিন্তু আমাদের সেই অধিকারকেই আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদেরকে প্রথম 3টে এন্ট্রেন্স দেখানোই হয় না, তার বদলে অ্যাডভার্টিজমেন্ট দেখানো হয়, যেখানে হাল্ক হগানের কী সব ডকুমেন্টারি দেখানো হচ্ছিল নেটফ্লিক্সে। তো এইটা খুবই বাজে জিনিস। আর ডাব্লিউডাব্লিউ এতই স্পন্সরদের পেছনে পাগল হয়ে গেছে যে এখন আমরা রাসেলমেনিয়ার এন্ট্রেন্সকেও মানে দেখতে পাচ্ছি না, সেগুলোকে ডাব্লিউডাব্লিউ কেটে দিচ্ছে শুধুমাত্র সময়ের অভাবে। কেন না, সেই সময় ডাব্লিউডাব্লিউকে অ্যাডভার্টিজমেন্ট দেখাতে হবে, তো এটা খুব খারাপ জিনিস। বাকি তারপর আমরা দেখতে পাই যে রে মিস্ট্রিওর এন্ট্রেন্স হয়, তারপর পেন্টার এন্ট্রেন্স হয়, যেহেতু সে চ্যাম্পিয়ন, আর জীবন ইভেন্টসেরও এন্ট্রেন্স হয়। আর পেন্টার এন্ট্রেন্সটা দারুণ ছিল। যাই হোক না কেন, তারপর ম্যাচটা শুরু হয়। এই ম্যাচটা প্রথম থেকেই ফার্স্ট পেস ম্যাচ ছিল, যেহেতু বললাম যে 1 ঘন্টার মধ্যেই ম্যাচটাকে শেষ করতে হতো, আর তখন আর সময় বেঁচে ছিল আধ ঘন্টা মতো, তো তার মধ্যেই ম্যাচটাকে শেষ করতে হতো। তো প্রথম থেকে এই ম্যাচে আমরা ফার্স্ট পেস অ্যাকশন দেখতে পাই, প্রত্যেকটা সুপারস্টারই নিজেদের স্পট করছিল। একটা সময় আমরা দেখতে পাই যে ড্র্যাগন লিকে রে মিস্ট্রিও একটা 619 মেরে দেয়, যখন ড্র্যাগন লি আর কি মানে একটা ল্যাডারে আটকে ছিল, মানে ল্যাডারের মধ্যে ড্র্যাগন লি স্যান্ডউইচ হয়ে গেছিলো, সেই সময় রে মিস্ট্রিও তাকে একটা 619 মেরে দেয়, সেটা একটা মোমেন্ট ছিল। তাছাড়া আমরা দেখতে পাই যে রুসেফকে মানে বাইরে একটা ল্যাডার সেট আপ করা ছিল, সেইখানে রুসেফকে ফেলে দেয় রে মিস্ট্রিও, মানে রে মিস্ট্রিওকে উপর থেকে কে একটা ছুঁড়ে মেরেছিল, আর রে মিস্ট্রিও গিয়ে রুসেফের গায়ে পড়েছিল, আর রুসেফ গিয়ে বাইরে সেট আপ করা ল্যাডারটার উপর পড়ে ল্যাডারটাই ভেঙে দিয়েছিল। তো সেটা একটা মেমোরেবল স্পট ছিল। তাছাড়া আমরা দেখতে পাই যে এই ম্যাচে এক এক করে তারপর সবাই এলিমিনেট হতে থাকে, যেখানে আমরা দেখতে পাই সবার প্রথমে একটা স্টাইলস ক্লাস মারে ড্র্যাগন লি রে মিস্ট্রিওকে, তারপর ওদিক থেকে জেডি ম্যাকডোনা ল্যাডারের উপর থেকে একটা স্প্যানিশ ফ্লাই মেরেছিল ড্র্যাগন লিকে, তারপর ওই দিক থেকে আমরা দেখতে পাই যে আমাদের পেনটা জেডি ম্যাকডোনাকে একটা ল্যাডার থেকে আর একটা ল্যাডারে একটা মেক্সিকান ডেস্ট্রয়ার মেরে দিয়েছিল, যেটা খুব ডেঞ্জারাস মুভ ছিল। আর তারপর রুসেভ ল্যাডারে ওঠার চেষ্টা করছিল, সেই সময় আমাদের ওজি জীবন ইভেন্টস একটা ওজি কাটার মেরে দিয়েছিল রুসেভকে, আর রুসেভের খেলা এখানে শেষ হয়ে গেছিল। আর তারপরে যখন মনে হচ্ছিল যে এবার হয়তো জীবন ইভেন্টসের মোমেন্ট আসতে চলেছে, তখন আমরা দেখতে পাই যে পেনটা জীবন ইভেন্টসকে আবার ল্যাডারের উপর থেকেই একটা মেক্সিকান ডেস্ট্রয়ার মারে, আর জীবন ইভেন্টস আর এই ম্যাচে কিছু করতে পারে না, আর পেনটা ল্যাডারে উঠে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ পেরে নেয়, আর এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। তো এই ম্যাচে আমার প্রেডিকশন ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম জীবন ইভেন্টসকে হয়তো ডাব্লিউডাব্লিউ মুভমেন্ট দিতে পারে, কিন্তু ডাব্লিউডাব্লিউ পেনটার দিকেই গেছে। কিন্তু ম্যাচটা অসাধারণ ছিল, ম্যাচটা দুর্দান্ত ছিল, টাইম কম পেয়েছিল, কিন্তু তবু এই ম্যাচটা নিজের মতো করে ডেলিভার করেছে, যেমন এক্সপেকটেশন ছিল ঠিক সেইভাবেই ডেলিভার করেছে। সবাই দিস ইজ অসামের চ্যান্ট করছিল, আর অ্যাকচুয়ালি ম্যাচটা সেটা ডিজার্ভ করে। আর এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 4.25 স্টার্স আউট অফ 5 স্টার্স। এই ম্যাচটা ডিজার্ভ করে, এটা মানে বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল এই বছরের রাসেলমেনিয়ার। এরপর আমরা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিক উইলিয়ামস ভার্সেস স্যামি জেনের মধ্যে ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে সবার প্রথমে স্যামি জেনের এন্ট্রেন্স হয়েছিল, আর তারপর লি লিয়ার্টির সাথে ট্রিক উইলিয়ামসের এন্ট্রেন্স হয়, যেখানে ট্রিক উইলিয়ামস তার এন্ট্রেন্সে একটা বিশাল বড় কোট পরে এসেছিল, যেটা পুরো স্টেজকে কভার করে দিচ্ছিল। তো সেটা দেখার মতো ছিল, কিন্তু এই ম্যাচটা আমি বলবো না স্পেশাল কিছু ছিল, এই ম্যাচে স্পেশাল সেরকম মোমেন্টও কিছু ছিল বলে আমার মনে হয় না। এই ম্যাচে যেমন বললাম যে স্যামি জেন একটু হিল টাইপের ব্যবহার করছিল, মানে দেখে মনে হচ্ছিল যে স্যামি জেন একজন ফেস সুপারস্টার না, একজন হিল সুপারস্টার, সে একটু হিলিস টাইপের আচরণ করছিল। ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ট্রিক উইলিয়ামসের বাবা মা রিং সাইডে বসেছিল, তো সেটা ট্রিক উইলিয়ামসের জন্য একটা বড় মোমেন্ট ছিল। কিন্তু ট্রিক উইলিয়ামসের বাবা মার সামনেই আমরা দেখতে পেয়েছিলাম বাইরে স্যামি জেন ট্রিক উইলিয়ামসকে একটা হেলোভা কিক মেরে দিয়েছিল, আর যেহেতু লি লিয়ার্টি মানে রিং সাইডে ছিল ট্রিক উইলিয়ামসের, তাই স্যামি জেন তো লি লিয়ার্টিকেও অ্যাটাক করে দিয়েছিল, আর লি লিয়ার্টি এই ম্যাচে ইন্টারফেয়ারও করে, যেখানে আমরা দেখতে পাই যে স্যামি জেনকে মাঝখানে লি লিয়ার্টি অ্যাটাক করে দেয়, আর সেই ফায়দাটা ট্রিক উইলিয়ামস নিয়ে নেয়। আর তারপর স্যামি জেন ট্রিক উইলিয়ামসকে আরেকটা হিলোভা কিক মারতে যায়, কিন্তু তখন সেটাকে কাউন্টার করে
ট্রিক উইলিয়ামস স্যামিজেনকে মেরে দেয় ট্রিক শট, আর সেইটা মারার পর স্যামিজেন আর কিক আউট করতে পারে না, আর স্যামিজেন এই ম্যাচে হেরে যায়, আর ট্রিক উইলিয়ামস এই ম্যাচে জিতে হয়ে যায় ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। আর তারপর সে লিল ইয়াটির সাথে সেলিব্রেট করতে থাকে। ওই দিক থেকে বাইরে দেখানো হয় যে ট্রিক উইলিয়ামসের বাবা মাও খুব আনন্দ পেয়েছে তার ছেলেকে জিততে দেখে, কিন্তু স্যামিজেনের মন খুব খারাপ হয়ে যায় আর স্যামিজেন হতাশ হয়ে বসেছিল। কিন্তু যেমন বললাম এই ম্যাচে ক্যারেক্টার বিল্ড আপ করা হয়েছে। ট্রিক উইলিয়ামসকে দেখে মনে হয়েছে আজকে পুরোপুরি ট্রিক উইলিয়ামস ফেস সুপারস্টার হয়ে গেছে। অডিয়েন্সের সাপোর্টও ট্রিক উইলিয়ামসের সাথে ছিল, ওই দিক থেকে স্যামিজেন সেরকম কোনো সাপোর্ট পাচ্ছিল না। আর এখন যেহেতু স্যামিজেন তার চ্যাম্পিয়নশিপ হেরে গেছে আর তাকে তারপর হতাশও মনে হয়েছে, তো এবার হয়তো স্যামিজেন এমন কিছু করতে চলেছে যেটা হয়তো আমরা স্যামিজেনের থেকে এই মুহূর্তে আশা করছি না। মানে এবার স্যামিজেনের একটা পিওর হিল টার্ন হতে চলেছে, যেটা হয়তো আমরা নেক্সট র বা নেক্সট স্ম্যাকডাউনে দেখতে চলেছি। সম্ভবত স্ম্যাকডাউনেই দেখবো, কারণ তাদের স্টোরি লাইনটা স্ম্যাকডাউনেই প্রোগ্রেস হচ্ছিল। তো স্ম্যাকডাউনে এবার হয়তো স্যামিজেনের একটা পিওর হিল টার্ন আমরা দেখতে পাবো। কিন্তু যদি এই ম্যাচটাকে রেট করতে হয়, আমি যেমন বললাম এই ম্যাচে স্পেশাল কিছু ছিল না, স্পেশাল সেরকম মোমেন্টও ছিল না, কিন্তু ট্রিক উইলিয়ামস চ্যাম্পিয়ন হয়ে গেছে, এটাই একটা ভালো মোমেন্ট ছিল এই ম্যাচ থেকে। তাই এই ম্যাচটাকে আমি দেবো 2.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। নেক্সট ম্যাচ ছিল ডমিনিক মিস্টেরিও ভার্সেস ডিমন ফিন ব্যালারের মধ্যে, যেখানে ডমিনিক মিস্টেরিওর একটা স্পেশাল এন্ট্রেন্স হয়েছিল। সে যেহেতু কিং অফ দ্য লুচাডোর, তাই তাকে পুরো রাজার মতো করেই লুচাডোররা এনেছিল, আর এন্ট্রেন্সটা দুর্দান্ত ছিল। আজকের রাসেলমেনিয়ার বলা যেতে পারে বেস্ট এন্ট্রেন্স ছিল ডমিনিক মিস্টেরিওর। তো তারপর আমরা দেখতে পাই যে ডিমনের এন্ট্রেন্স হয়। ডিমনের এন্ট্রেন্স তো একটা আলাদাই অরা ফিল হয়, একটা আলাদাই ব্যাপার থাকে। তো ডিমন ফিন ব্যালারের এন্ট্রেন্স আমরা বহুদিন পর দেখতে পেয়েছিলাম। ডিমন ফিন ব্যালার তারপর এলো, তারপর ডিমন ফিন ব্যালারকে দেখে তো ডমিনিকের অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু তারপর যখন এই ম্যাচটা শুরু হয়, আমি বলবো না যে এই ম্যাচে ডিমন পুরোপুরি ডমিনেট করেছে। হ্যাঁ, ডিমন অবশ্যই ডমিনেট করেছে যেহেতু সেটা ডিমন, কিন্তু আমাদের ডমিনিক মিস্ট্রিও তাকে পুরো টক্কর দেওয়ার চেষ্টা অন্তত করেছে। আমরা দেখতে পেয়েছিলাম সুযোগ বুঝে ডমিনিক একটা ফক্স প্লাস মেরে দিয়েছিল, মানে যেটা তার ফিনিশার, কিন্তু ডিমন ফিন ব্যালার সেখান থেকে কিক আউট করেছিল। তারপর একটা টেবিল সেট আপ করেছিল, আর এইটা একটা স্ট্রিট ফাইট ছিল। কখন এটা স্ট্রিট ফাইট হয়ে গেল আমি জানি না, কিন্তু লাস্ট মোমেন্টে এটাকে একটা স্ট্রিট ফাইট করে দেওয়া হয়েছিল, তাই কোনো ডিসকোয়ালিফিকেশন ছিল না। তাই আমরা কেন্ডো স্টিকের ব্যবহার দেখতে পাই, আমরা টেবিলের ব্যবহার দেখতে পাই, যেখানে একটা টেবিলের থ্রুতে ডিমনকে ফেলে দিয়েছিল, মানে একটা টেবিলকে সেট আপ করা ছিল রিংয়ের কর্নারে, সেখানে ডিমনকে ফেলে দিয়েছিল ডমিনিক মিস্টেরিও। আর তারপর তাকে একটা 619 মেরেছিল, তাও কি তার গলায় একটা চিয়ারকে আটকে দিয়ে, গলায় একটা চিয়ার আটকে তারপর তাকে 619 মেরেছিল, তারপর তাকে আবার একটা ফ্রক্স প্লাস মেরেছিল। কিন্তু যেহেতু এটা ডিমন ফিন ব্যালার, তাই সে সেখান থেকেও কিক আউট করেছিল। তারপর যখন ডিমন কিক আউট করে, ডমিনিক পুরো পাগল হয়ে যায়। ডমিনিক ভাবে কীভাবে আমি একে হারাতে পারি। তো ডমিনিক তারপর একটা চিয়ার দিয়ে ডিমনকে বাজেভাবে মারতে থাকে, আর তারপর একটা টেবিলকে সেট আপ করে। আর তারপর আমরা দেখতে পাই ডিমন সেখান থেকে আবার কাম ব্যাক করে, ডিমন আবার জেগে ওঠে। ডিমন যখন জেগে ওঠে তখন ডমিনিকের কাছে আর কিছু করার থাকে না। তারপর সেই চেয়ারটা দিয়ে ডিমন ডমিনিককে বাজেভাবে মারে, মেরে তাকে সেই টেবিলটা, যেটা কিনা ডমিনিকই সেট করেছিল, সেই ডমিনিককে তারই সেট করা টেবিলের উপর শোয়ানোর পর একটা কুডি গ্রাস মেরে দেয় ডিমন ফিন ব্যালার। আর তারপর ডমিনিককে পিন করে, মানে টেবিলের থ্রুতেই কুডি গ্রাস মেরেছিল, আর তারপর ডমিনিককে পিন করে ডিমন ফিন ব্যালার এই ম্যাচটা জিতে যায়। আর জেতার পর সে ডিমনের মতো করেই সেলিব্রেট করতে থাকে। তো যেমন বললাম, ম্যাচটা হয়তো ডিমন ফিন ব্যালার এসেছিল, কিন্তু ডমিনিকও চেষ্টা করেছিল, আর আমরা টক করে দেখেছি কিছুটা হলো ডমিনিকের তরফ থেকে। তাই ম্যাচটা ভালো ম্যাচ ছিল, ব্যাক অ্যান্ড ফোর্থ ম্যাচ ছিল, ফার্স্ট পেস ম্যাচ ছিল, দেখে মজা আসবে। তাই এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 3.75 স্টার্স আউট অফ 5 স্টার্স। আমার মনে হয় এই ম্যাচটা যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি ডেলিভার করে গেছে। নেক্সট ম্যাচ ছিল জেড কার্গিল ভার্সেস রিয়া রিপ্লির মধ্যে। সবার প্রথমে যেখানে জেড কার্গিলের এন্ট্রেন্স হয়, জেড কার্গিলের রিং গিয়ারটা আজকে খুব ভালো ছিল। তারপর রিয়া রিপ্লিরও এন্ট্রেন্স হয়, স্পেশাল এন্ট্রেন্স সেরকম ছিল না, শুধু তাদেরকে দেখতে ভালো লাগছিল এই যা। আর এই ম্যাচটা যখন শুরু হয়, প্রথম দিকে আমরা দেখতে পাই যে জেড কার্গিল এই ম্যাচে ডমিনেট করছিল, কিন্তু রিয়া রিপ্লি ভাবে যে আমাকে এত কী করে ডমিনেট করে দিচ্ছে। তো রিয়া রিপ্লি এই ম্যাচে কামব্যাক করার চেষ্টা করছিল, তারপর রিয়া রিপ্লি এই ম্যাচে কামব্যাকও করে। কিন্তু যেহেতু এটা জেড কার্গিলের ম্যাচ, তাই জেড কার্গিলের ম্যাচে মিচেনার ওই দিক থেকে বিফ্যাপ তো ইন্টারফেয়ার করতোই, তো আমরা তাদের ইন্টারফেয়ারেন্স দেখতে পাই। আর দেখে মনে হয় এবার জেড কার্গিলের পাল্লা ভারী, আর রিয়া রিপ্লির জন্য এবার একটু প্রবলেম হয়ে যাবে। কিন্তু রিয়া রিপ্লিকে সেভ করতে রিয়া রিপ্লির বেস্ট ফ্রেন্ড ইও স্কাই সেখানে চলে আসে। ইও স্কাই আসার পর আমরা দেখতে পাই মিচেনের বিফ্যাপকে ইও স্কাই সেখান থেকে আর কি ক্লিয়ার করে দেয়, বা তাদেরকে ইও স্কাই দেখে নেয়। আমি বুঝলাম না যে তারা দুজন ছিল, তবু তারা কেন ইও স্কাইকে এত ভয় পাচ্ছিল। তো এটা একটু স্টুপিডিটি আমার লেগেছে, কিন্তু যাই হোক না কেন ইও স্কাই নিজের কাজ করে দেয়। তারপর জেড কার্গিল যখন ইও স্কাইকে মারতে যায়, তখন আমরা দেখতে পাই যে রিয়া রিপ্লি জেড কার্গিলের সেই ডিস্ট্রাকশনটার ফায়দা তুলে নেয়। আর তারপর আমরা দেখতে পাই যে জেড কার্গিল তার ফিনিশার রিয়া
রিপ্লিকে মারতে যায়, কিন্তু রিয়া রিপ্লি সেখান থেকে কাউন্টার করে, একটা হেডবাট মারে জেড কার্গিলকে। আর তারপর কিছু ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন চলার পর রিয়া রিপ্লি জেড কার্গিলকে মেরে দেয় একটা রেপটাইড, আর তারপর জেড কার্গিলকে পিন করে এই ম্যাচটা জিতে যায় আর হয়ে যায় আমাদের ব্র্যান্ড নিউ ওমেন্স মানে WWE ওমেন্স চ্যাম্পিয়ন। আর তারপর ইউস্কায়ের সাথে রিয়া রিপ্লি সেলিব্রেট করতে থাকে। আর এই ম্যাচটা নিয়ে আমার এমনিও সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু ম্যাচটা মোটামুটি ঠিকঠাক ম্যাচ হয়েছে। আর এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 2.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। এরপর সময় চলে আসে আমাদের মেইন ইভেন্টের, কিন্তু মেইন ইভেন্টের আগে আমাদের হোস্ট জন সিনা আবার এসেছিল আজকের অ্যাটেন্ডেন্সকে অ্যানাউন্স করতে। নাইট 2 এর অ্যাটেন্ডেন্সকে জন সিনা অ্যানাউন্স করে, যেটা ছিল 55,255 জন। আর তারপর জন সিনা অডিয়েন্সকে থ্যাংক ইউ বলে, কিন্তু তারপর যখন দেখে মনে হয় যে জন সিনা সেখান থেকে এবার চলে যাচ্ছিল, তখন মিস আর কিট উইলসন জন সিনাকে এসে ইন্টারফেয়ার করে। আর মিস বলে যে মিসের এবার তার রাসেলমেনিয়া মোমেন্ট চাই, কারণ মিস কোনো রাসেলমেনিয়া মোমেন্ট এখনও পায়নি। তো জন সিনা বলে ঠিক আছে, তুই তোর রাসেলমেনিয়া মোমেন্ট নিয়ে নে, কিন্তু মিস তার রাসেলমেনিয়া মোমেন্ট নিত তার আগেই আমরা দেখতে পাই সেখানে এন্ট্রি হয় ড্যান হজেনের থিম সং বেজে ওঠে। আমরা ছোট ছোট ড্যান হজনকে দেখতে পাই যারা র্যাম্পের মধ্যে নাচানাচি করছিল। তারপর একটা গাড়ি করে ড্যান হজনের এন্ট্রি হয়, যেটা দেখার মতো ছিল। পেছন সেই ছোট ছোট ড্যান হজনরাও আসছিল। তারপর ড্যান হজন আর সেই ছোট ছোট ড্যান হজনের দলরা রিংয়ে যায়, রিংয়ে গিয়ে তারা দাঁড়ায়। আর তারপর মিস বলে যে এরা এখানে কি করতে এসেছে। কিট উইলসনও মিসের সাথে ছিল, আর কিট উইলসন আর মিস তাদের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছিল। ওই দিক থেকে ড্যান হজেন নিজেকে ইন্ট্রোডিউস করে, সে বলে আমি ড্যান হজেন আর আমি এখানে একজনের সাথে কথা বলতে চাই, আর সেটা হলো জন সিনা। তো জন সিনা একটু ভয় পেয়ে যায় যে আমার সাথে কি কথা বলবে। তো ড্যান হজেন জন সিনার কাছে যায়, জন সিনার কাছে গিয়ে বলে সে হলো জন সিনার ফ্যান হজেন, কারণ জন সিনা যা যা করেছে সেগুলো সব সে ফ্যান। তো তারপর সে জন সিনার সাথে হ্যান্ডশেক করে। জন সিনাও খুব আনন্দে ছিল, মানে খুব আনন্দ পেয়েছিল এটা দেখে। কিন্তু মিস বলে তুই এর সাথে হ্যান্ডশেক করিস না, এখানে আমরা দুই গোট দাঁড়িয়েছি আর একজন ফিউচার গোট দাঁড়িয়ে আছে, যেটা হলো কিট উইলসন, কিন্তু এ রাসেলমেনিয়াকে একটা সার্কাস বানিয়ে দিয়েছে। এই বলে সে ছোট ছোট মানে ছোট ছোট যে ড্যান হজেন ছিল তাদের মজা নিচ্ছিল। আর ওই দিক থেকে কিট উইলসন একটা ড্যান হজেনকে ধাক্কা মেরে দেয়। তখন ড্যান হজেন বলে ওদেরকে ছুবি না, বলে ছুলে তুই কি করবি। তখন আমরা দেখতে পাই একটা ছোট ড্যান হজেন কিট উইলসনের মেন পয়েন্টে একটা ঘুষি মেরে দেয়, আর যেটার পরে কিট উইলসনের খেলা শেষ হয়ে যায়। আর তারপর ড্যান হজেন তাদেরকে আদেশ করে যে কিট উইলসনের উপরে ঝাঁপিয়ে পড়তে, আর তারপর তারা কিট উইলসনের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর তখন আমরা দেখতে পাই মিস তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে, তাদেরকে রিং থেকে বাইরে ফেলে দেয়। আর তারপর মিস আর ড্যান হজেনের মধ্যে আমরা একটা ফেস অফ দেখতে পাই, যেখানে ড্যান হজেন তারপর মিসের মেন পয়েন্টে একটা ঘুষি মেরে দেয়, আর তারপর মিস পড়ে যায়। আর মিস পড়ে যাওয়ার পর আমরা দেখতে পাই জন সিনার কাছে পারমিশন নিয়ে ড্যান হজেন একটা 5 ম্যান নাকল শাফল মারতে যায়। জন সিনাও তাকে পারমিশন দিয়ে দেয়, আর সেটা মারার আগে ড্যান হজেন বলে ইউ আর কার্স, আর তারপর 5 ম্যান নাকল সাফল মারে। আর মিসের অবস্থা খারাপ হয়ে যায়, আর সেই ছোটো ছোটো যে ড্যান হজেনরা ছিল তারা মিসকে রিং থেকে বাইরে নিয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই জন সিনা আর ড্যান হজেন সেখানে সেলিব্রেট করতে থাকে রিংয়ের ভেতরে, যেখানে জন সিনা ড্যান হজেনের হ্যান্ডকে রেজ করছিল। আর ড্যান হজেন তারপর জন সিনাকে বলে ইউ ক্যান সি মি, আর তারপর একটা পাইরো ফেটে ওঠে, যেটা দেখে জন সিনা ভয় পেয়ে যায়। আর সেই সময় হয়তো ড্যান হজেনের সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ড্যান হজেন সময় মতো পালাতে পারে না। কিন্তু পরে আমরা দেখতে পাই ড্যান হজেন সেখান থেকে বেরিয়ে রিংয়ের তলায় ঢুকে যাচ্ছে, আর ওদিক থেকে ছোটো ছোটো ড্যান হজেনরা তারাও ধীরে ধীরে রিংয়ের তলায় ঢুকে যাচ্ছে। আর জন সিনা এটা দেখে হেসে ফেলে। জন সিনা বলে এটা দুর্দান্ত ছিল, মানে সত্যি ড্যান হজেন একটা রাসেলমেনিয়া মোমেন্ট বানিয়ে দিয়েছিল, মানে যেটা দেখে আমরা সবাই হেসে তো ছিলাম। যারা এটা দেখে হাসনি আমি জানি না তারা কোন ডিপ্রেশনের মধ্যে আছে। যাই হোক না কেন, এটা একটা মেমোরেবল মোমেন্ট ছিল। কিন্তু তারপর জন সিনা অ্যানাউন্স করে যে এবার সময় চলে এসেছে আমাদের মেন ইভেন্টের, আর তারপর শুরু হয় আমাদের মেন ইভেন্ট, যেইটা ছিল সিএম পাঙ্ক আর রোমান রিংসের ম্যাচ ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, যেখানে সবার প্রথমে আমরা রোমান রিংসের একটা স্পেশাল এন্ট্রেন্স দেখতে পাই, যেখানে পিয়ানো বাজছিল, ড্রাম বাজছিল, একজন গান করছিল। কিন্তু রোমান রিংসের আজকে পুরনো থিম সংটা ফিরে এসেছে, তার সেই যে হেড অফ দ্য টেবিল থিম সং সেটা আজকে আবার কামব্যাক করেছে। আর রোমান রিংসও সেই পুরনো অবতারে ফিরে এসেছে, যেখানে তার গোল্ডেন গ্লাভস আর গোল্ডেন বুট পরে সে আজকে এসেছিল। তো রোমান রিংসের জন্য একটা স্পেশাল এন্ট্রেন্স ছিল, রোমান রিংসের এন্ট্রেন্স কমপ্লিট হয়। তারপর আমরা সিএম পাঙ্কের একটা স্পেশাল এন্ট্রেন্স দেখতে পাই, যেখানে সেই এলিজিয়েন্ট স্টেডিয়ামের একদম ছাদ থেকে সিএম পাঙ্কের এন্ট্রেন্স শুরু হয়, যেখানে দেখানো হয় সে ছাদে উঠে বসে আছে। তারপর সিএম পাঙ্কের পুরো কেরিয়ারটাকে দেখানো হয়। তারপর সিএম পাঙ্ক বেরিয়ে আসে, সিএম পাঙ্কের থিম সং শুরু হয়। তো সিএম পাঙ্কের জন্য একটা স্পেশাল এন্ট্রেন্স ছিল। আর তারপর এই ম্যাচে দুজনকে ইন্ট্রোডিউস করা হয় আর ম্যাচটা শুরু হয়। আর এই ম্যাচটা অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে হ্যাঁ এটা একটা রাসেলমেনিয়া মেন ইভেন্ট। আর অনেক দিন পর রাসেলমেনিয়ার মেন ইভেন্টে কোনো আউটসাইড ইন্টারফিয়ারেন্স হয়নি, একটা ক্লিন ম্যাচ আমরা দেখতে পেয়েছি। আর এই ম্যাচটা শুরু থেকে শেষ অবধি একটা ক্লাসিক ম্যাচ ছিল, যেখানে প্রথম কিছু মিনিট আমরা দুজনের তরফ থেকে ডমিনেন্স দেখতে পাচ্ছিলাম, ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন দেখতে পাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর এই ম্যাচটা ধীরে ধীরে
নিজের পেস ধরতে শুরু করে, যেখানে আমরা দেখতে পাই একটা সময়ে রিংয়ের বাইরে অ্যাকশন যায় আর তারপর সিএম পাঙ্ককে রোমান রিংস উল্টো করে রিং রোপে ঝুলিয়ে দিয়েছিল, আর তারপর পরপর দুটো সুপারম্যান পাঞ্চ মেরেছিল আর স্টিল স্টেপস দিয়ে সিএম পাঙ্ককে অ্যাটাক করেছিল, যার পরে সিএম পাঙ্কের মাথা ফেটে গেছিল। তারপর রোমান রিংস সিএম পাঙ্ককে বাইরের অ্যানাউন্সার টেবিলে একটা পাওয়ার বোমও মেরেছিল। তো এইগুলো তো ম্যাচে চলছিল, তারপর অ্যাকশন আবার রিংয়ের ভেতরে যায়। রিংয়ের ভেতর যাওয়ার পর আমরা দেখতে পাই হঠাৎ করেই সিএম পাঙ্ক রোমান রিংসকে একটা জিটিএস হিট করে দেয়, আর তারপর রোমান রিংসকে পিন করতে যায়, কিন্তু রোমান রিংস 2.99 কিক আউট করে যায়, আর রোমান রিংস তখনও বেঁচে যায় আর কি সেই জিটিএসটা থেকে। তো তারপর আমরা দেখতে পাই রোমান রিংসও সুযোগ বুঝে সিএম পাঙ্ক একটা স্পিয়ার মেরে দিয়েছিল, কিন্তু সেই স্পিয়ার থেকেও সিএম পাঙ্ক কিক আউট করে নেয়। তো সিএম পাঙ্ক আর রোমান রিংস কেউই হার মানতে রাজি ছিল না, আর দুজনই ট্র্যাশ টক করছিল, দেখে বোঝা যাচ্ছিল দুজন দুজনকে কতটা ঘৃণা করে, একে অপরকে ধরে ধরে পেটাচ্ছিল। এই করতে করতে আমরা দেখতে পাই যে রোমান রিংস একসময় সিএম পাঙ্ককে মক করতে থাকে। সিএম পাঙ্ক যেইভাবে সেই ঘুমের মতো দেখায়, তারপর একটা জিটিএস মারে, সেই গো টু স্লিপ মারার আগে রোমান রিংসও সেটা করতে থাকে, আর রোমান রিংস সিএম পাঙ্ককে একটা জিটিএস মারতে যায়, কিন্তু সিএম পাঙ্ক সেটাকে কাউন্টার করে। সিএম পাঙ্ক সেটাকে কাউন্টার করার পর আমরা দেখতে পাই রোমান রিংসকে রিংয়ের মধ্যে ফেলে দেয়, তারপর একটা ফ্যানের কাছ থেকে একটা উলাফালা মালা নিয়ে চলে আসে, সেই উলাফালা মালাটাকে নিজের গলায় পড়ে, মানে আবার রোমান রিংসের ফ্যামিলিকে সিএম পাঙ্ক ডিসরেসপেক্ট করে। আর তারপর সিএম পাঙ্ক একটা স্পিয়ারের জন্য রেডি হচ্ছিল, কিন্তু সেই স্পিয়ারটা যখন সিএম পাঙ্ক মারতে যাচ্ছিল তখন রোমান রিংস সেটাকে কাউন্টার করে তার যে কিলেটিন সাবমিশন মুভ সেখানে সিএম পাঙ্ককে আটকে দিয়েছিল। সিএম পাঙ্কও সেখান থেকে বাঁচার পর সিএম পাঙ্কের যে সাবমিশন মুভ অ্যানাকন্ডা ভাইস সেটা রোমান রিংসের উপর অ্যাপ্লাই করে দিয়েছিল, কিন্তু রোমান রিংস সেখান থেকে বেঁচে গেছিল। আর তারপর আমরা দেখতে পাই এই ম্যাচের সব থেকে শকিং মোমেন্ট, যেখানে সিএম পাঙ্ক, যে কিনা এই ম্যাচে বলা যেতে পারে পিওর বেবি ফেস সুপারস্টার ছিল, যার তরফ থেকে আমরা তো কোনো চিটিং আশা করিই না, কিন্তু রেফারি কিছুক্ষণের জন্য ডিস্ট্র্যাক্টেড হয়, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সিএম পাঙ্ক রোমান রিংসকে মেরে দেয় একটা লো ব্লো, আর লো ব্লো মারার পর রোমান রিংসকে একটা জিটিএস মেরে দেয়, কিন্তু ফর্চুনেটলি রোমান রিংস সেই জিটিএস থেকেও কিক আউট করে। মানে সিএম পাঙ্ক এই ম্যাচটা জেতার জন্য সব কিছু করতে রাজি ছিল, এমনকি লো ব্লো ইউজ করেছে। যাই হোক না কেন, রোমান রিংস তো সার্ভাইভ করে যায়, কিন্তু তারপর আবার অ্যাকশন রিং সাইডে যায়। আমরা দেখতে পাই রোমান রিংসকে আবার সিএম পাঙ্ক একটা টেবিলে সেট আপ করে, তারপর একদম রিংয়ের কর্নারে উঠে সেইখান থেকে অ্যানাউন্সার টেবিলে একটা এলবো ড্রপ মারে রোমান রিংসকে, যেটা একটা ব্রুটাল মুভ ছিল, আর রোমান রিংসের অবস্থা সত্যি খারাপ হয়ে গেছিল। আর তারপর আবার রোমান রিংসকে মানে রিংয়ের মধ্যে নিয়ে আসে সিএম পাঙ্ক, কিন্তু ততক্ষণে সিএম পাঙ্ক অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো, কারণ দুজনই দুজনকে বেশ মার মেরেছিল এই ম্যাচে। তো রোমান রিংসকে কোনোভাবে কাঁধে তুলে একটা জিটিএস হিট করে, কিন্তু সিএম পাঙ্ক বুঝেছিল একটা জিটিএসে কিছু হবে না। তো রোমান রিংস প্রথমে রোপের দিকে যায়, তারপর সেখান থেকে বাউন্স ব্যাক করে আবার সিএম পাঙ্কের কাঁধের উপরই পড়ে যায়। আর এবার সিএম পাঙ্ক যদি আর একটা জিটিএস হিট করে দিত হয়তো রোমান রিংসের খেলা শেষ হয়ে যেত, কিন্তু সিএম পাঙ্কের মধ্যে অত গ্যাস আর বেঁচেই ছিল না, আর সিএম পাঙ্ক আর রোমান রিংসকে তুলতে পারে না, আর সিএম পাঙ্ক ক্লান্ত হয়ে রিংয়ের মধ্যে পড়ে যায়। তখন রোমান রিংস বুঝতে পারে এটা তার কাছে সুযোগ চলে এসেছে। তো রোমান রিংস সবার প্রথমে একটা স্পিয়ার হিট করে, তারপর রোমান রিংস আর একটা স্পিয়ার হিট করে, মানে পরপর দুটো স্পিয়ার মারার পর রোমান রিংস সিএম পাঙ্ককে পিন করে। 1 2 3 সিএম পাঙ্ক এই ম্যাচে হেরে যায়, রোমান রিংস এই ম্যাচে সিএম পাঙ্ককে হারিয়ে দেয়, আর হয়ে যায় ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। পাক্কা 2 বছর পর রোমান রিংসের কাছে আবার চ্যাম্পিয়নশিপ ফিরেছে, যেই চ্যাম্পিয়নশিপটাকে ডাব্লিউডাব্লিউতে ইন্ট্রোডিউস করা হয়েছিল, কারণ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রোমান রিংসের কাছ থেকে কেউ নিচে পাচ্ছিল না সেই কারণে। তাই একটা সময় রোমান রিংস এই টাইটেলটাকে সেকেন্ডারি চ্যাম্পিয়নশিপ বলেছিল, কিন্তু এখন এই টাইটেলটার রেলিভেন্সিকে বাড়ানোর দায়িত্ব রোমান রিংসের কাছেই চলে এসেছে। তো রোমান রিংস আবার ডাব্লিউডাব্লিউর টপে চলে এসেছে, আর এটা একটা ক্লাসিক ম্যাচ ছিল, নাথিং এগেনস্ট সিএম পাঙ্ক, কিন্তু সিএম পাঙ্কের সময় অ্যাকচুয়ালি শেষ হয়ে এসেছিল, আর এবার রোমান রিংসের সময় শুরু হওয়ার কথা ছিল, ঠিক সেটাই হয়েছে। একদম পারফেক্ট রেজাল্ট। সিএম পাঙ্ক অসাধারণ কম্পিট করেছে এই ম্যাচে, সিএম পাঙ্কে এই জন্য হ্যাটস অফ। সিএম পাঙ্ককে তার ফুল দিতে হবে সেই কারণে। এইটা একটা বহু বছর পর ক্লাসিক রেসেলমেনিয়া মেইন ইভেন্ট ছিল, যেখানে কোনো আউটসাইড ইন্টারফিয়ারেন্স হয়নি, কিচ্ছু হয়নি, কোনো ভুলভাল কিছু হয়নি, পিওর ক্লাসিক রেসলিং ম্যাচ। আর এইভাবেই রোমান রিংস তার কথাকে প্রুভ করেছে, আর সিএম পাঙ্ক যেটা বলেছিল যে রোমান রিংস নিজের দমে ম্যাচ জিততে পারে না, সেই কথাটাকে ভুল প্রমাণ করেছে, আর রোমান রিংস দেখিয়ে দিয়েছে রোমান রিংস নিজের দমেও ম্যাচ জিতে বেরোতে পারে। তো এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 4.75 স্টার্স আউট অফ 5 স্টার্স। কেউ যদি এই ম্যাচটাকে 5 স্টার্সও রেটিংস দেয় আমার তাতেও কোনো আপত্তি নেই, আমি বুঝতে পারছি এটা একটা সত্যিকারের 5 স্টার ক্লাসিক ম্যাচই ছিল, কিন্তু তবুও আমার মনে হয় কিছু জায়গা আরও ইমপ্রুভ করা যেতে পারতো, সেই কারণে আমি 0.25 স্টার্স কম দিচ্ছি, আর আমার জন্য এই ম্যাচের রেটিং থাকবে 4.75 স্টার্স
আউট অফ 5 স্টার্স। আর এইভাবে রোমান রিন্স চ্যাম্পিয়নশিপকে রেস করতে থাকে আর আমাদের রেসেলমেনিয়া নাইট 2 শেষ হয়। তো রেসেলমেনিয়া নাইট 2 আমি বলবো নাইট 1-এর থেকে কিছু অংশে অনেক ভালো ছিল, কিছু অংশে হয়তো নাইট 1 বেশি বেটার ছিল, কিন্তু ওভারঅল দেখতে গেলে আমার চোখে নাইট 2 নাইট 1-এর থেকে বেশি ভালো ছিল। তোমাদের মতামত কি? তোমাদের কোন রাতটা বেশি ভালো লাগলো, নাইট 1 নাকি নাইট 2? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নাইট 2 এর প্রত্যেকটা ম্যাচ তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, তোমাদের স্টার রেটিংস কি প্রত্যেকটা ম্যাচে সেটাও জানিও, আর কোন ম্যাচটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। আর রোমান রিন্স ফ্যান্স তোমরা বলো, রোমান রিন্স আবার চ্যাম্পিয়ন হওয়ার পর এখন তোমাদের কেমন লাগছে? তো এরপরও রোমান রিন্স আরও অনেক আনন্দের খবর দিয়েছে, যেগুলোকে নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো ভালো করে। কিন্তু আপাতত এই ভিডিওটা এই অবধি থাক। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিয়েছো, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো, বন্ধুদের সাথে পারলে ভিডিওটা শেয়ার করো, এই ভিডিওটাকে পারলে হাইপ করো। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।